100 বছর আগে 1918-র 9ই জুলাই তোশিকো রাসবিহারীর কিন্তু গোপন বিয়ের সাক্ষী থাকলেন গুটিকয় মানুষ। জাঁকজমকে যে বিয়ের সাড়া ফেলার কথা, সেখানে বর বা কনের কিন্তু কোনো পক্ষের কোনো আত্মীয় বন্ধু উপস্থিত ছিলেন না। তোশিকোর মা কোকো তখন শয্যাশায়ী। দোতলা থেকে দেখলেন অতি সাধারণ পোশাকে তার মেয়ে চলেছেন বাবার হাত ধরে। ট্রেনে চড়ে টোকিও তোয়ামার বাড়ি, সেখানে তোশিকোর বিয়ের পোশাক কিনে রেখেছিলেন তোয়ামার স্ত্রী। তিনি সাজালেন, তিনি কিন্তু কনেকে সাজালেন। অনুষ্ঠানে পিতার ভূমিকায় রইলেন তোয়ামা। তোশিকো সোমা হয়ে উঠলেন তোশিকো বসু। পরবর্তীকালে জাপানে তিনি পরিচিত হয়েছিলেন দ্য লিভিং ফ্লেশ শিল টু দ্য ইন্ডিয়ান ইন এক্সাইল নামে। বিয়ের পর শিবা অঞ্চলের পাহাড়ি এলাকায় ভাড়া বাড়িতে উঠলেন নবদম্পতি। কিছুদিনের মধ্যেই গোয়েন্দারা সেটা কিন্তু টের পেয়ে গেলেন। শুরু হলো বাড়ি বদল। আয়োমা মিনামি মাছি, সেখান থেকে আয়োমা তাকাগি মাছি, কোথাও 2 মাস তো কোথাও 3 মাস। এমন বাড়ি বাছা হতো যেগুলো জঙ্গলের মধ্যে, নয়তো সমুদ্রের পাড়ে বা কাদা জমির ধারে। অধিকাংশ বাড়িতে ভালো করে সূর্যের আলোটুকু ঢুকতো না। দিনের বেলাতেও অন্ধকার স্যাঁতস্যাঁতে হয়ে থাকতো ঘর। ভিতরে ভিতরে অনুতাপে দগ্ধ হচ্ছিলেন রাসবিহারী। তার জীবনের সঙ্গে জুড়ে গিয়েছেন বলেই না এমন ভোগান্তির মধ্যে পড়েছেন তোশিকো। আর এই জীবনের সঙ্গে জীবন মেলানোটাও তো চাপের। বড়দের কথা রাখতে হয়তো চাপে পড়ে এটা তাকে করতে হয়েছিল। রাসবিহারী তোশিকোকে ভালোবেসেছেন, কিন্তু তার মনের তল পাননি এখনো। এই মেয়ে সব দায়িত্ব পালন করছেন মুখ বুঝে। আবেগের বহিঃপ্রকাশেও অতি সংযমী নববধূটি। তখন তারা চিবায় সমুদ্রের ধারে একটি বাড়িতে। একদিন প্রশ্নটা করেই ফেললেন রাসবিহারী, তুমি আমাকে বিয়ে করেছো, কিন্তু আমায় ভালোবেসেছ কি? আমি সত্যিটা জানতে চাই। প্রশ্নের আকস্মিকতায় নিষ্পলকে স্বামীর দিকে তাকিয়ে রইলেন তোশিকো। চোখের জল এসে 2 গাল ভিজিয়ে দেয়। অস্থির রাসবিহারী তখন বেপরোয়া, উত্তেজিত। বলছেন, বলো, তুমি কি আমার জন্য জীবন দিতে পারো? কথা শেষ না হতেই তীর বেগে খোলা জানলার দিকে ছুটলেন তোশিকো। ঝাঁপ দিতে যাবেন, এমন সময় পিছন থেকে রাসবিহারী তাকে জড়িয়ে ধরলেন। এক আশ্চর্য প্রেম কাহিনী। সরল হিসাবে মাত্র 8 বছর তার মেয়াদ, কিন্তু তোশিকোর অকাল মৃত্যুর পর বাদবাকি জীবনে সেই ভালোবাসার মধ্যেই কিন্তু থেকেছেন রাসবিহারী বসু। তোশিকোর মা কোকো তাকে আবার বিয়ে করার প্রস্তাব কিন্তু দিয়েছিলেন। রাসবিহারী হেসে উত্তর দিয়েছিলেন, তোশিকো ছাড়া আর জীবনে কাউকে ভালোবাসা আমার পক্ষে অসম্ভব। সেই 8 বছরের নির্জন জীবনের মতো তোশিকো চিরকাল আমার কাছেই থাকবে। আমার আর কিছুই চাই না। যত্ন করে বাংলা শিখিয়েছিলেন তোশিকোকে, শিখিয়েছিলেন বাঙালি বধূর মতো শাড়ি পরতে, আর বাঙালি রান্নাও। 8 বছরে 17 বার বাড়ি বদলাতে হয়েছিল রাসবিহারী এবং তোশিকোকে। ধরা পড়ার ভয়, সঙ্গে তীব্র অর্থ সংকট, কিন্তু কিছুই চির ধরাতে পারেনি তাদের দাম্পত্যে। রাসবিহারীর জীবনে যাবতীয় ঝড় ঝাপটায় তোশিকোই ছিলেন রক্ষা কবচ। তিনি সংসারের হাল ধরেছিলেন বলেই ভারতের কাজে নিজেকে সঁপে দিতে পেরেছিলেন বীর বিপ্লবী। এক জায়গায় তিনি লিখেছেন, Our married life was very short, but it was bliss. I had a feeling that I enjoyed total happiness during those few years. 1923 সালের 2 জুলাই জাপানের নাগরিকত্ব পান রাসবিহারী। সুন্দর একটা বাড়িতে স্বাধীন জীবন শুরু করেন। তোশিকো সংসার সাজিয়ে বসেন, কিন্তু সেই সুখ স্থায়ী হলো না।
সেপ্টেম্বরে ভূমিকম্পে বাড়ি ভেঙে চুরে গেল। তীব্র অর্থভাবে পড়লেন, আবার অর্থাভাবে পড়লেন রাসবিহারী। কিছু টাকা পাঠালেন রবীন্দ্রনাথ। 1924 সালে টোকিওতে তোশিকোর রাসবিহারীর বাড়িতেও গিয়েছিলেন কবি। ততদিনেই তোশিকোর শরীর ভেঙে পড়েছে। 8 বছরের মানসিক চাপ রাসবিহারীকে নিয়ে ভয়, আশঙ্কা এবং অমানসিক শারীরিক পরিশ্রম শোধ তুলতে শুরু করে দিয়েছিল। তখন যক্ষ্মায় আক্রান্ত হয়েছিলেন, সঙ্গে নিউমোনিয়া। শেষের কটা দিন স্ত্রীর বিছানার পাশ থেকে নড়ানো যায়নি রাসবিহারীকে। তার হাতের মধ্যে ধরা থাকতো তোশিকোর হাত। ধীর নিচু গলায় সংস্কৃত মন্ত্র উচ্চারণ করতেন, আর তার সঙ্গে ক্ষীণ কণ্ঠে গলা মেলাতেন তোশিকো। সেই ঘরে সে কটা দিন তোশিকোর বাবা মাও ঢোকেননি। মাত্র 28 বছর বয়সে চির ঘুমে তলিয়ে গিয়েছেন তোশিকো বসু। প্রিয়তমা স্ত্রীর মৃত্যুর অনেক বছর পর রাসবিহারীর মৃত্যু হলে টোকিওয়ে তামা শ্মশানে তোশিকোর সমাধির উপরেই কিন্তু তৈরি করা হয়েছিল তার সমাধি।